এইটাই সেই মাইয়া যে আমার জান্নাতের কণ্ঠস্বর কাইরা নিছে, তাইলে ওর কণ্ঠস্বর এখনো রাখছো কেন? আসমানি নওয়ানের কথা শুনে সন্ধ্যা বিস্ময় দৃষ্টিতে তাকায় তার খালার দিকে। আসমানি নওয়ান যেমন নরম তেমনই কঠোর। গত দিনগুলোতে সে খুব ভালো করে চিনেছে আসমানি নওয়ানকে। সত্যই সকালের গলা স্বর নষ্ট করবে না তো? কথাটা ভাবতেই ঢোক গিলল সন্ধ্যা। বায়ান একবার সকালের দিকে তাকায়, একবার সন্ধ্যার দিকে। আর কি কিছু শোনা বাকি আছে তার? সকাল এরকম একটা কাজ করতে পারে তার তো বিশ্বাসই হয় না। অবিশ্বাসী বা কেন করবে? ওই ভয়েসগুলো তো মিথ্যা নয়। আকাশের কণ্ঠে তার ধ্যান ভাঙে। আকাশ আদেশের সুরে বলে, বায়ান, আমার অফিস রুমের ডয়ারে সালফিউরিক অ্যাসিডের একটা শিশি আছে, ওটা আমার লাগবে। এক্ষুনি ঢাকার উদ্দেশ্যে রওনা দাও ফার্স্ট। আকাশের কথা শুনে প্রত্যেককে আগের চেয়েও বিস্ময় দৃষ্টিতে তাকায়। তবে আসমানি নওয়ান স্বাভাবিক। বায়ান ঢোক গিলল। চোখে মুখে ভীতি ছেলেটা। সকাল তখন থেকে ফুপিয়ে কাচ্ছে। আকাশের শেষ কথাটা শুনে দুহাতে সন্ধ্যার হাত ধরে কাঁদতে কাঁদতে বলে, আমাকে ক্ষমা করে দে, আমি না বুঝে এরকম করেছি। কথাটা আকাশ শুনতে নিচু হয়ে সকালের হাত ধরে টেনে দাঁড় করায়। সকাল পড়তে পড়তে বেঁচে যায়। আকাশ ডান হাতে সকালে চুলের মুঠি ধরে রাগান্বিত স্বরে বলে। বায়ান এগুতে গিয়েও দাঁড়িয়ে পড়ল। চোখের কোণে জলকণা চিকচিক করছে। প্রিয় মানুষকে এভাবে অপমানিত হতে দেখে কেউ কি ঠিক থাকতে পারে? সেও পারছে না। কিন্তু সকালের কাজগুলো ভাবলে তার নিজেরই রাগ লাগছে। সেখানে আকাশ স্যার তো তার বউকে কত ভালোবাসে। সকাল সেই মেয়েটার সাথে কত বাজে ব্যবহার করেছে। বায়ান মলিন মুখে সকালের দিকে চেয়ে রইল। সন্ধ্যা দ্রুত এগিয়ে এসে আকাশের হাত সকালের চুল থেকে ছাড়াতে চায়। আকাশ বিরক্ত হয়। ফোন পকেটে রেখে বাহাতে সন্ধ্যাকে টেনে তার পাশে এনে দাঁড় করিয়ে সন্ধ্যার দু হাত সহ সন্ধ্যাকে তার সাথে শক্ত করে চেপে ধরে। সকাল কান্নামাখা চোখে সন্ধ্যার দিকে চেয়ে আছে। সন্ধ্যা ভেজা চোখে সকালের দিকে চেয়ে আছে। তার খুব খারাপ লাগছে। সকাল তার কাছে ক্ষমা চেয়েছে, ওতে এই মেয়েটা গলে গিয়েছে। আকাশ সন্ধ্যার দিকে চেয়ে শক্ত কণ্ঠে বলে, পৃথিবীতে আরও অনেক অসহায় মানুষ আছে, তোমার এসব দয়ের ভাণ্ডার তাদের জন্য তুলে রাখো সন্ধ্যামালতি। কোনো অমানুষের জন্য ব্যয় করে এত সুন্দর গুণ অপত্রে ঢালবে না, নিষেধ করে দিলাম। সন্ধ্যা আকাশের কথা শুনে ঢোক গিলল। আকাশ কথাটা বলে সকালের চুলের মুঠি আরো শক্ত করে ধরে সকালের দিকে চেয়ে দাঁতে দাঁত চেপে বলে, সন্ধ্যামালতিকে ছাড়তে আমি যেমন ডিভোর্স পেপার সাইন করেছিলাম, তেমনই সন্ধ্যামালতিকে আমার সাথে বাদতেই আমি ডিভোর্স পেপার ছেড়ে ফেলেছিলাম। কান খুলে শুনে রাখ, সন্ধ্যামালতি পাতিলের মতো কালো হলেও আকাশ নেওয়ানের পাশে শুধু এবং শুধুমাত্র আমার সন্ধ্যামালতিকে মানায়, নো ওয়ান এলস। লাস্ট কথাটা চিৎকার করে বলে। আর সাথে সকালের ডান গালে আবারও কষিয়ে আরেকটা থাপ্পড় মেরে দেয়। সকাল উল্টে পড়তে নিলে বায়ান দৌড়ে এসে সকালকে আঁকড়ে ধরে। সকাল দুহাতে বায়ানকে আঁকড়ে ধরে ফুপিয়ে ওঠে। মাথা উঁচু করে বায়ানের দিকে তাকালে দুজনের চোখাচোখি হয়। বায়ানের চোখ দুটো লাল। সকাল কাঁদতে কাঁদতে জড়ানো কণ্ঠে ডাকে, বায়ান। বায়ান ঢোক গিলল। নিজেকে এত অসহায় লাগেনি কখনো। আকাশ বায়ানের দিকে চেয়ে রেগে বলে, বায়ান, আমি তোমাকে কি বলেছি শুনতে পাওনি? চিন্তা নেই, তোমার গার্লফ্রেন্ডকে অ্যাসিড খাওয়ানোর পর চিকিৎসা করানো হবে। মরে গেলে হায়াত শেষ, বেঁচে থাকলে হায়াত বেশ। ঢাকা ব্যাক কর। কথাটা বলে আকাশ সন্ধ্যাকে ছেড়ে আবারও সকালের দিকে তেড়ে যেতে নিলে সন্ধ্যা দ্রুত আকাশের সামনে দাঁড়িয়ে দুহাতে আকাশকে ঠেলে। আকাশ রেগে তাকায় সন্ধ্যার দিকে। সন্ধ্যা কান্না মাখা চোখে তাকায়, দুহাত জমা করে বোঝায়। ওকে আর কিছু বলবেন না প্লিজ। আকাশ বিরক্তি কণ্ঠে বলে, একটু আগে কি বললাম বলে গেছিস? তুমি ঘরে যাও সন্ধ্যামালতি, নয়তো তোমার লেগে যাবে। কথাটা বলে আকাশ তার সামনে থেকে সন্ধ্যাকে ঠেলে সরিয়ে দেয়। এরপর আবারও এগিয়ে যেতে নিলে সন্ধ্যা আকাশের সামনে এসে দুহাতে আকাশকে জাপটে ধরে। আকাশ বিরক্তির শ্বাস ফেলে বলে, সন্ধ্যামালতি, ছাড়ো আমায়। সন্ধ্যা ঢোক গিলল। আকাশকে ছেড়ে দুহাতে চোখ মুছে আকাশের হাত ধরে টানে ঘরের দিকে নিয়ে যাওয়ার জন্য। আকাশ সম্মুর দিকে চেয়ে রেগে বলে, সাম্য, তোমার বোনকে সরাও, নয়তো ও এখন আমার হাতে মার খাবে, বলে দিলাম। সৌম্য নিশ্চুপ। তার দৃষ্টি অনেকটাই দূরে দাঁড়ানো তার বাবার দিকে। সৌম্যর দৃষ্টি জোড়া ঝাপসা। নিজেকে কি যে দুর্বল লাগে, কাদের শাস্তি দিবে সে? যারা তার আপনজন, এই সব দিন আসার আগে বোধহয় মরে যাওয়া ভালো ছিল। দৃষ্টি ঘুরিয়ে তার বোনের দিকে তাকালো। এগিয়ে এসে সন্ধ্যার পাশে দাঁড়িয়ে সন্ধ্যার হাত ধরে মৃদু স্বরে বলে, বনু, ঘরে যা। সন্ধ্যা ছলছল দৃষ্টিতে ভাইয়ের দিকে তাকায়। আকাশ সন্ধ্যার হাত থেকে তার হাত ছাড়িয়ে নেয়। সাথে সাথে সন্ধ্যা সৌম্যর হাত থেকে তার হাত ছাড়িয়ে নিয়ে আবারও আকাশের সামনে দাঁড়িয়ে দুহাত আকাশের পেটের দিকে টি শার্ট টেনে ধরে। মাথা উঁচু করে আকাশের দিকে তাকায়। আকাশ আবারও বিরক্ত হয়। মেজাজ খারাপ হয়ে যাচ্ছে তার। সন্ধ্যার দিকে তাকিয়ে কড়া ধমক দেয়। কি প্রবলেম তোমার?
সন্ধ্যা ঝাঁকি দিয়ে উঠে চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। আকাশ ফোঁস করে শ্বাস ফেলল। এই বউটা সারাদিন কেঁদে কেঁদে তাকে গলিয়ে ফেলে। হঠাৎই সন্ধ্যাকে কোলে তুলে নেয়। সন্ধ্যা হকচকিয়ে উঠে। আকাশ সন্ধ্যাকে নিয়ে বাড়ির ভেতর যেতে যেতে বলে, বায়ান, আমি বাড়ির ভেতর থেকে এসে যেন শুনি তুমি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছো। বায়ান সকালকে ছেড়ে সকালের পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে। সকাল মাথা নিচু করে ফোপাচ্ছে। সৌম্য এগিয়ে এসে সকালের সামনে দাঁড়ায়। বেশ কিছুক্ষণ চুপ থেকে মৃদুস্বরে বলে, আমি ছোট থেকে ভাবতাম আমার দুটো বোন, তুই আমার বোনকে অনেক জ্বালিয়েছিস। আমি বাড়িতে থাকতে দেখেছি, ঢাকা যাওয়ার পরও জ্বালিয়েছিস। দেখতে না পেলেও বুঝতাম, কিন্তু আমি বাড়ি আসলে বোনও আমার কাছে তোর নামে কখনো বিচার দেয়নি। আমি ভাবতাম আমাদের মা আলাদা হলেও বাবা তো একটাই। হয়তো তোর মনে আমার জন্য সামান্য হলেও মায়া আছে, অথচ তুই যে তোর মায়ের আরেকটি নিকৃষ্ট রূপ সেটা বুঝতে পারিনি। কথাগুলো বলে থামে। সৌম্য ঢোক গেলে বলে, অনেকগুলো বছর হয়ে গেলে বোন আর কথা বলে না। তুই আর তোর মা আমার বোনের গলস্বর কেড়ে নিয়ে ঠিক কতটা শান্তি পেয়েছিস বলবি সকাল? সৌম্যর কথা ইরা চোখ জোড়া ভিজে উঠল। বায়ান অবাক হয়ে সৌম্যর দিকে চেয়ে আছে। আসমানি নওয়ান মলিন মুখে সৌম্যর দিকে চেয়ে আছে। সকাল মাথা নিচু করে কাঁদতে কাঁদতে বলে, সমু ভাইয়া, বিশ্বাস করো আমি একটুও বুঝতে পারিনি আমাকে। বাকিটুকু বলার আগে সৌম্য রাগান্বিত স্বরে বলে, আর একটা কথা বলবি না। কাউকে শাস্তি দেওয়ার শিক্ষা মা আমাদের দেয়নি, তাই তোদের কোনো শাস্তি আমি দেব না। তবে বোনের মতো ক্ষমাও আমি করব না। আকাশ ভাইকে আমি বাধাও দেব না। এবার এখান থেকে যা, আমাদের ধারের কাছেও আর আসবে না। সকাল দুহাতে মাঝে মুখ লুকিয়ে ফুপিয়ে কাঁদে। সৌম্য কথাগুলো বলে উল্টো ঘুরে যেতে গিয়েও থেমে গেল। তার বাবাকে আরো অনেকটা কাছে দেখে। আসমানি নওয়ান বাড়ির ভিতরে যেতে গিয়েও থেমে যায়। সৌম্যর বাবাকে দেখতে পেয়ে মুহূর্তে চোখে মুখে ক্রোধ জমা হয়। এই জানোয়ারকে সে ছাড়বে না। ভদ্রমহিলা সৌম্যর বাবার দিকে দুপা এগিয়ে আসে। এরপর দাঁড়িয়ে গিয়ে ডান পা উঁচু করে পায়ের চটি খুলে ডান হাতে নেয়। দৃষ্টি সৌম্যর বাবার পানে রেখে দৃঢ় পায়ে এগিয়ে যায়। সৌম্যর দৃষ্টি পড়ে আসমানি নওয়ানের উপর। আসমানি নওয়ানের পায়ের চটি হাতে। এটা খেয়াল করেছে সে। আসমানি নওয়ানের মনোভাব বুঝতে পেরে সৌম্য বড় বড় পা ফেলে এগিয়ে গিয়ে দ্রুত তার বাবার সামনে দাঁড়ায়। গ্রাম হওয়ায় অনেক মানুষ এসে জড়ো হয়েছে তাদের উঠানের সামনে। সকলের সামনে নিজের বাবাকে এভাবে অপমানিত হওয়ার ব্যাপারটি সৌম্য কেন যেন মানতে পারল না। আসমানি নওয়ান সামনে সৌম্যকে দেখে দাঁড়িয়ে যায়। বিরক্ত চোখে চেয়ে বলে, সামনে থেকে সরে দাঁড়াও সৌম্য। সৌম্য মৃদুস্বরে বলে, ওনাকে কিছু বলবেন না, উনি আমার বাবা। আসমানি নওয়ান শক্ত গলায় বলে, আর তোমার কুলাঙ্গার বাপ যারে ওই প্রথমে বিয়া করছিল সে আমার বোন। সৌম্য মাথা নিচু করে ঢোক গিলল। পিছন থেকে সৌম্যর বাবা অনুতপ্ত স্বরে বলে। সৌম্যর বাবার কথায় আসমানি নওয়ান একটু হাসলো। এরপর চোখ মুখ শক্ত করে রাগান্বিত স্বরে বলে, আমি মাফ করবো? আমারে তোর জোসনা মনে হয়? একটু থেমে বলে, আচ্ছা যা, তোরে আমি মাফ করতাছি। আমার বোনের প্রাণ ফিরাই দে। যা আমার বোন রে আন, যদি আনতে পারস তাইলে মাফ করতাছি। মানুষ মাইরা আইসা মাফ চাইতে লজ্জা লাগে না তোদের? সৌম্যর বাবা মাথা নিচু করে রইল। সৌম্য আসমানি নওয়ানের দিকে চেয়ে বলে, উনি আমার মাকে মারেননি। আসমানি নওয়ান সৌম্যর কথায় রেগে যায়। বা হাতে সৌম্যর কলার ধরে দাঁতে দাঁত চেপে বলে, তোমার মায়েরে তোমার কুলাঙ্গার বাপই মারছে। জোসনা আমাগো সবার কলিজা আসিল। তোমার বাপের জন্য সে পরিবার হারাইছে। বিনিময়ে তোমার বাপ কি দিছিল আমার বোন রে? জীবন্ত লাশ বানাই দিছিল। 7 দিনের মাথায় আমার বোন ঘুমের ঘরে কি খুশিতে মরছে, নাকি তোমার এই বাপ আমার বোনটারে তিলে তিলে মারছে? জানো না তুমি? কথাগুলো বলে থামে আসমানি নওয়ান। কথা বেঁধে আসছে। ঢোক গিলে ধরা গলায় বলে, আমি জোসনারে কোনোদিন সামান্য রান্নার জন্য রান্নাঘরে পাঠাই নাই। আমার সেই বোনরা এই গ্রামে আইসা কত কষ্ট করছে। বিনিময়ে তোমার বাপ আমার বোনটারে একটু ভালোবাসা দিতে পারে নাই সৌম্য। মাইরা ফালাইছে আমার বোন রে। কথাগুলো বলতে গিয়ে আসমানি নওয়ানের চোখ ভরে ওঠে। মাথা নিচু করে নেয়। সৌম্যর চোখের কোণে বিন্দু বিন্দু জলকণা। তার মায়ের কষ্ট তার চেয়ে বেশি আর কেউ দেখেনি। কিন্তু বাবাকে মারলে কি তার মা আসবে? আসমানি নওয়ান হাতের চটি ছুঁড়ে ফেলে বলে, আমারে থামাইয়া কি করবা? উপরে একজন আছে, সে একদিন ঠিকই বিচার করব। কথাটা বলে আসমানি নওয়ান ডান দিকে কয়েক পা হেঁটে গিয়ে দাঁড়ায়। চোখ বেয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। পাশ থেকে একজন মহিলা অবাক হয়ে বলে, জোসনা আপা তোমার বোন ছিল আসমানি আপা? কারো কণ্ঠ পেয়ে আসমানি নওয়ান দ্রুত শাড়ির আঁচল দিয়ে ভেজা চোখ জোড়া মুছল। এরপর একটু হেসে বলে, আমার ছোট বোন খুব আদরের আসিল। ভদ্রমহিলা মলিন গলায় বলে, জোসনা আপা তার ভাই বোনের কথা বলে সবসময় অনেক কাঁদতো জানো। আর সৌম্যর বাপ আর একটা বিয়ে করেছে জানার পর আরও অনেক কাঁদতো। আমি অনেক কইছিলাম যে তোমার বাপের বাড়িতে জানাও,
কিন্তু জ্যোৎস্না আপা কইতো আমার বাপের বাড়ির সবাই সৌম্যর বাপের খোঁজ পাইলে ওরে বাঁচতে দিবে না। জ্যোৎস্না আপা সৌম্যর বাপরে মেলা ভালোবাসতো, কিন্তু বেচারি সৌম্যর বাপের জন্যই মরে গেল। আসমানি নওয়ান বহু কষ্টে কান্না গিলে নিল। অতঃপর মহিলাটিকে যাচ্ছি বলে দ্রুত পায়ে বাড়ির ভেতর চলে যায়। সৌম্য সময় নিয়ে নিজেকে সামলালো। এরপর উল্টো ঘুরে তার বাবার উদ্দেশ্যে বলে, এখান থেকে যাও। তোমার দুজন ছেলে মেয়ে আছে, তাদের নিয়ে ভালো থাকো। আমার আর বোনের সামনে কখনো এসো না। এটুকু বলে সৌম্য থামে। মাথা উঁচু করে তার বাবার ঝাপসা চোখ জোড়া দেখে সৌম্য বিদ্রুপ হাসল। অতঃপর বলে, ভাগ্যিস আল্লাহ আমাকে আর বোনকে তোমার মতো অমানুষ না বানিয়ে মায়ের মতো ভালো মানুষ বানিয়েছে, নয়তো তোমার মতো বাবাদের বাঁচিয়ে রেখে বাকি বাবাদের দুর্নাম হতে দিতাম না। কথাটা বলে সৌম্য উল্টো ঘুরে দাঁড়িয়ে ভাঙা গলায় বলে, আমার আর বোনের বাবা মা কেউ বেঁচে নেই, তাই দয়া করে আমার বাবার রূপ নিয়ে আমাদের সামনে এসে আমাদের বলানোর চেষ্টা করো না। আমি শান্তি দিতে অপারগ হলেও ক্ষমা করি না। কথাটা বলে সৌম্য আর এক সেকেন্ড এখানে দাঁড়ালো না। ইরার হাত শক্ত করে ধরে দ্রুত পায়ে বাড়ির ভেতরে চলে গেল। সৌম্যর বাবার ঝাপসা চোখ ফেটে জল গড়িয়ে পড়ে। সে সত্যি বাবা হিসেবে খুব খারাপ করেছে, তার ক্ষমা হয় না। সৌম্যর মায়ের মুখটাও আজ খুব করে চোখের সামনে ভাসলো। সন্ধ্যাকে দূর থেকে একবার দেখেছিল, আর দেখলো না। লোকটা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। বায়ান এতক্ষণে ঘটে যাওয়া প্রতিটা ঘটনা নীরব দৃষ্টিতে চেয়ে চেয়ে দেখল। সকালের বাবাকে সে চেনে। লোকটিকে তার কেমন যেন মেরুদণ্ডহীন মনে হয়। তবে সে সকালের ফ্যামিলি নিয়ে কখনো কথা বলেনি। আজও সকালের বাবার দিকে এগোলো না, নিজেকে শক্ত করলো। এরপর তার পাশে দাঁড়িয়ে ফোপানো সকালের হাত শক্ত করে ধরে সকালদের বাড়ির দিকে হাঁটতে শুরু করলো। সকাল ঢোক গিলল, ডান হাতে বায়ানের হাত ধরে কান্নামাখা গলায় বলে, বায়ান, আমার কথাটা শোনো। বায়ান, বিশ্বাস করো, আমি এসব আমার মায়ের কথাই করতাম। বায়ান। বায়ান সকালের কথা কানে নিল না, দ্রুত পায়ে হাঁটতে থাকে। সকাল বায়ানের পায়ের সাথে পা মেলাতে পারে না, তবুও বায়ানের সাথে এগোয় আর বলে, বায়ান, প্লিজ আমার কথা শোনো বায়ান। বায়ান একবারও তাকালো না সকালের দিকে। গ্রামের মানুষ সব সকালের দিকে তাকিয়ে ছিছি করছে। গ্রামের সামান্য ঘটনাকে মানুষ অনেক বড় করে দেখে। সেখানে সকাল কিভাবে একজন ছেলের হাত ধরার সাথে সকালের এরকম অবস্থায় কেউ ভালো চোখে দেখছে না। বায়ান সকালদের বাড়ির উঠোনের কাছাকাছি আসলে সকালের মা বায়ানকে দেখে খুশি হয়। বায়ান মাঝে মাঝে তাদের এখানে আসতো সকালের সাথে। বায়ানের সাথে তার মেয়ের খুব তাড়াতাড়ি বিয়েও হবে, কথাবার্তা ঠিকও হয়ে আছে। কিন্তু তিনি বায়ানকে দেখে যতটা না খুশি হলো, তার চেয়ে বেশি অবাক হলো সকালকে এভাবে টানতে টানতে আনতে দেখে। ভাবনার মাঝে বায়ান সকালকে টেনে সকালের মায়ের দিকে ধাক্কা দিয়ে রাগান্বিত স্বরে বলে, আপনার মেয়েকে দিয়ে গেলাম। আমার মা আমি কেউই আপনাদের মতো লো মেন্টালিটির মানুষ না, তাই আপনাদের মেয়ের আমার জন্য ভালো নয়। সকালের মা সকালকে আঁকড়ে ধরে অবাক হয়ে বলে, বুঝলাম না তোমার কথা। আমার মেয়ে কি করছে? আমি কি করছি? কি হয়েছে সেটা আপনি জানেন, আপনার মেয়েও জানেন। আর না বোঝার মতো কিছুই বলিনি। আপনার মেয়ে আমি বিয়ে করছি না, বুঝেছেন? বায়ানের কথা শুনে সকালের চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। সকালের মা বিস্ময়ে কণ্ঠে বলে, কি কও বাবা? গ্রামের প্রায় সবাই জানে আমার মেয়ে তোমার সাথে বিয়া ঠিক। তো এইবার সবাইকে জানিয়ে দিন, আপনাদের মা মেয়ের ডাইনিগিরির জন্য এই বিয়ে ভেঙে গিয়েছে। বায়ানের কথায় সকালের মা বাকরুদ্ধ হয়ে তাকায়। বায়ান কথাটা বলে উল্টো ঘুরে দুপা এগোলে সকাল দৌড়ে এসে বায়ানকে সাপটে ধরে কাঁদতে কাঁদতে বলে, বায়ান, আমাকে ক্ষমা করো, আমাকে ছেড়ে যেও না। আমি আকাশ স্যারকে বিয়ে করার কথাটা সন্ধ্যাকে কষ্ট দেওয়ার জন্য বলেছিলাম। আমি সত্যিই তোমাকে ভালোবাসি বায়ান। বায়ান চোখ বুজে নেয়। ঢোক গিলল ছেলেটা। অতঃপর শক্ত গলায় বলে, এমন নোংরা মনের মানুষকে আমি কখনোই আমার বউ বানাবো না। সকাল মাথা উঁচু করে বায়ানের দিকে তাকায়। বায়ান চোখ মেলে তাকালে সকালের দিকে দৃষ্টি পড়লে দেখলো সকালের ফর্সা মুখ টকটকে লাল হয়ে গিয়েছে কাঁদতে কাঁদতে। বায়ানের চোখে মুখে অসহায়ত্ব ঘিরে ধরল। দ্রুত চোখ সরিয়ে নেয় সকালের থেকে। সকাল আবারও কাঁদতে কাঁদতে বলে, আমি ভালো হয়ে গেছি বায়ান, আমি আর খারাপ কিছু করি না। বিশ্বাস করো, আমাকে রেখে যেও না বায়ান, আমি তোমাকে ছাড়া মরে যাব। কথাগুলো বলতে বলতে বায়ানের বুকে মুখ ঠেকিয়ে দেয়। বায়ানের বুকে চিনচিন ব্যথা হলো। সামনে তাকালে সকালের বাবাকে চোখে পড়লো। ঢোক গেলে নিজেকে শক্ত করে সকালকে টেনে তার থেকে ছাড়িয়ে নেয়। কোনো কথা না বলে বড় বড় পা ফেলে সকালের বাবার পাশ কাটিয়ে চলে যায়। পিছন থেকে সকালের কান্নার আওয়াজ ভেসে আসছে। বায়ান দাঁড়ালো না, এগিয়ে গেল। ডান হাতে ঝাপসা চোখ জোড়া ডোলে স্বাভাবিক করে নেয় একবার। সকাল কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়েছে। মেয়ের কান্নায় সকালের মা বাবা দুজনাই বোবা চোখে মেয়ের দিকে চেয়ে রইল। চোখের কোণে জলকণা চিকচিক করছে দুজনার। ঘরে এসে আকাশ সন্ধ্যাকে কোল থেকে নামিয়ে দিয়ে যতবার ঘর থেকে বেরোতে চেয়েছে সন্ধ্যা আটকে দিয়েছে। আকাশ চোখ বুজে নিজেকে শান্ত করে গম্ভীর গলায় বলে, চুপচাপ এই ঘরে বসে থাকো।
কথাটা বলে ঘর থেকে বেরোতে নিলে সন্ধ্যা দ্রুত এগিয়ে এসে দুহাতে আকাশকে জাপটে ধরে। আকাশ চোখ বুঝলো, কি যে রাগ লাগছে তাকে আটকানোর কত ফন্দি তার বইয়ের। আকাশ দাঁত কিরমির করে বলে, রাতে তোমার ভালোবাসা টেস্ট করবো সন্ধ্যামালতী, এখন আমায় ছাড়ো, নয়তো সত্যি সত্যি তোমার বেয়াদব বোনের থাপ্পড় ঘুরে এসে তোমার গালে পড়বে। সন্ধ্যা ঢোক গিলল, কিন্তু আকাশকে ছাড়ল না। আকাশ সন্ধ্যাকে জোর করে টেনে তার থেকে সরিয়ে দেয়। আবারও এক পা বাড়ালে সন্ধ্যা পিছন থেকে আবারও দু হাতে আকাশের টি শার্ট টেনে ধরে। আকাশ এবার রেগে উল্টো ঘুরে ডান হাতে সন্ধ্যার গাল চেপে ধরে ধমকে বলে, কখন থেকে ভালো করে বলছি, কথা কানে যায় না কেন তোমার? মার খাবে? সন্ধ্যা কেঁপে ওঠে, চোখ জোড়া টলমল করে ওঠে। সন্ধ্যার চোখে চোখ পড়লে আকাশ সন্ধ্যার গাল ছেড়ে দেয়। সন্ধ্যার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। আকাশ নিজেকে শান্ত করলো, বউটাকে কিছু বলাও যায় না, শুধু কাঁদে শুধু কাঁদে। আকাশ দুহাতে সন্ধ্যার গাল আগলে নিয়ে নরম স্বরে বলে। সন্ধ্যার চোখ থেকে আবারও পানি গড়িয়ে পড়ে। আকাশ বিচলিত হয়। সন্ধ্যার দু গালে দুটো চুমুকে আগের চেয়েও নরম স্বরে বলে, কি হয়েছে শোনাবো, কাঁদছো কেন? সন্ধ্যা দুহাতে আকাশকে জড়িয়ে ধরে আকাশের বুকে কপাল ঠেকিয়ে ফুপিয়ে ওঠে। আকাশ জড়িয়ে নিল সন্ধ্যাকে, মাথায় দুটো চুমু আঁকে পকেট থেকে ফোন বের করে মৃদুস্বরে বলে, আমার শোনাবো, কাঁদছো কেন তুমি? কেউ অপরাধ করলে তাকে শাস্তি দিতে হয়, এটাও একটা গুণ, জানো না তুমি? সন্ধ্যা দুহাতে আকাশকে জড়িয়ে ধরে আকাশের বুকে কপাল ঠেকিয়ে ফুপিয়ে ওঠে। আকাশ জড়িয়ে নিল সন্ধ্যাকে, মাথায় দুটো চুমু আঁকে পকেট থেকে ফোন বের করে মৃদুস্বরে বলে, কান্না অফ করো সন্ধ্যামালতী, কি বলতে চাও শুনছি আমি, বলো। এই যে ফোন নাও। সন্ধ্যা আকাশকে ছেড়ে দুহাতে মুখ মুছে নেয়। এরপর আকাশের হাত থেকে ফোন নিয়ে কিছু টাইপ করে আকাশের দিকে ফোন বাড়িয়ে দেয়। আকাশ লেখাটা পড়ে, যারা জন্ম থেকে বোবা হয় তারা জন্ম থেকে সেভাবেই নিজেকে মানিয়ে নেয়, কিন্তু জন্মের পর অনেকদিন কথা বলার পর হঠাৎ করে কোনো একদিন থেকে বোবাদের মতো করে জীবনযাপন করতে হলে ভীষণ কষ্ট হয়। আমি চাই না সকাল সেই কষ্টটা পাক। আমি জানি আপনারা বলবেন সকাল আমার শত্রু, আমি চাই না আমার শত্রুরও সাথে এমনটা নির্মম ঘটনা ঘটুক। আপনি সকালের সাথে কিছু করবেন না বলুন। লেখাটা পড়ে আকাশ চোখ বুঝলো, রাগ লাগছে তার, এত ভালো বউ হজম হচ্ছে না। ডান হাত তুলে ঘাড় ডলল বার দুয়েক। এরপর হঠাৎই চোখ মেলে বা হাতে সন্ধ্যাকে টেনে তার সাথে জড়িয়ে ধরে। সন্ধ্যা কিছু বোঝার আগে আকাশ সন্ধ্যার বাম কাল কামড়ে ধরে। সন্ধ্যা ব্যথা পেয়ে চোখ মুখ কুচকে নেয়। প্রায় 2 মিনিট পর সন্ধ্যার গাল ছেড়ে আকাশ সন্ধ্যার দিকে তাকায়। ব্যথায় সন্ধ্যার চোখে পানি জমেছে। আকাশ সন্ধ্যার গালে হালকা জখম হয় স্থানটা ডান হাতের বুড়ো আঙ্গুলে রেখে সন্ধ্যার চোখের দিকে চেয়ে মৃদুস্বরে বলে, আমাকেও তোমার মতো এত ভালো ভাবার দরকার নেই বউ, আর না তো আমি ভালো হতে চাই, তুমি সব ভাবনা বাদ দাও তো। সন্ধ্যার চোখ জোড়া ভরে ওঠে। আকাশ ভ্রু কুচকে বলে, আবার কি? তোমার বাবা বোন ওরা তোমায় কেউ আপন ভাবে না, তাদের কথা এত ভাবতে হবে কেন তোমার? সন্ধ্যা নাক টেনে ইশারায় বোঝায়। ওরা না ভাবলেও আমি ওদের আপন ভাবি। আকাশ শীতল দৃষ্টিতে তাকায় সন্ধ্যার দিকে। ডান হাত সন্ধ্যার গলায় রেখে মৃদুস্বরে বলে, তোমার কণ্ঠস্বর কেড়ে নেওয়া মানুষকে ছেড়ে দিতে বলছো? তুমি ভেবো না তোমার ওই বেয়াদব বোনের জন্য আমার সন্ধ্যামালতির কণ্ঠ শুনতে পাইনি আমি কখনো। আকাশের কণ্ঠ ভীষণ অসহায় শোনালো, কণ্ঠে মিশে রইল তীব্র আফসোস। সন্ধ্যার চোখ জোড়া ভরে উঠে মাথা নিচু করে নেয়। তার ভীষণ খারাপ লাগে। আর 5 জন স্বামীর মতো আকাশ তার বউয়ের কণ্ঠ শুনতে পায় না বলে আকাশ তাকে বিয়ে না করলে নিশ্চয়ই এক নিখুঁত বউ পেত, আর আকাশের এই আফসোসও হতো না। সন্ধ্যার চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। আকাশকে ঠেলে সরিয়ে দিতে চাইলে আকাশ সন্ধ্যাকে শক্ত করে জড়িয়ে ধরে। ডান হাতে সন্ধ্যার গালে হাত রেখে মৃদুস্বরে বলে, কাঁদছো কেন বউ? সন্ধ্যা চোখ মেলে আকাশের দিকে তাকায়। কাঁদতে কাঁদতে চোখ দুটো লাল হয়ে গিয়েছে। আকাশ চেয়ে আছে সন্ধ্যার দিকে। সন্ধ্যা আজ একটা অদ্ভুত কাজ করলো, ঠোঁট নাড়িয়ে কয়েকটা কথা বোঝালো আকাশকে। আমি কথা বলতে চাই। আকাশ সন্ধ্যার ঠোঁট জোড়ার দিকে চেয়ে রইল। সন্ধ্যার কথাগুলো বুঝতে পেরে সন্ধ্যার কান্না ভেজা চোখের দিকে তাকায়। আকাশের বুকটা ভার হয়। তার বইয়ের এই ইচ্ছে যদি সে পূরণ করতে পারত তবে এই পৃথিবীতে সবচেয়ে খুশি হতো সেই হতো, কিন্তু সে পারবে না। আকাশ সন্ধ্যার চোখের দিকে তাকিয়ে বলে, সম্ভব না সন্ধ্যামালতী, তোমার এই আবদার রাখতে পারলাম না। আকাশের উত্তর শুনে সন্ধ্যার 2 চোখ বেয়ে জল গড়ায়। আকাশ শক্ত করে সন্ধ্যাকে জড়িয়ে ধরল। তার সন্ধ্যামালতী কষ্ট পায় কথা বলতে না পেরে, কিন্তু সে কি করবে? সে তো তার সন্ধ্যামালতীকে হারাতে পারবে না। তার যে সন্ধ্যামালতীকে ছাড়া চলে না, সে কিভাবে তার সন্ধ্যামালতীর জীবনে রিস্ক নিবে? বিড়বিড় করে, তোমার সব আবদার পূরণ করে দিব সন্ধ্যামালতী, শুধু একটা ছাড়া। সন্ধ্যা ফুপিয়ে ওঠে।
তার দম বন্ধ লাগে, কথা না বলতে পেরে কেউ বোঝে না তাকে। সন্ধ্যা ঠেলে আকাশকে তার থেকে সরিয়ে দিতে চায়, আকাশ ছাড়ল না। অসহায় চোখে তাকালো সন্ধ্যার দিকে। সন্ধ্যা কান্নামাখা চোখে আকাশের দিকে তাকায়, আবারও ঠোঁট নাড়িয়ে বোঝায়। আমি কথা বলতে চাই প্লিজ। আকাশের কষ্ট হয়, তার সন্ধ্যা মালতীর আবদার ফেরাতে তার ভীষণ কষ্ট হয়, কিন্তু সে যে নিরুপায়। আকাশের চোখ দুটো লাল হয়ে আছে, ভীষণ অসহায় দৃষ্টিতে সন্ধ্যার কান্নামাখা মুখের দিকে চেয়ে ঢোক গিলল কয়েকবার। এরপর সন্ধ্যার কপালের সাথে কপাল ঠেকায়, সাথে সন্ধ্যার ঠোঁট জোড়ায় তার ঠোঁট জোড়া ঠেকিয়ে চোখ বুজে বিড়বিড় করে। সরি সোনা বউ, এক্সট্রিমলি সরি। আকাশের উত্তরে সন্ধ্যার বন্ধ চোখের পাতা বেয়ে জল গড়ায়। সে সত্যি কখনো তার আকাশকে নিজের কণ্ঠ শোনাতে পারবে না, কথাটা ভেবে সন্ধ্যার দম বন্ধ লাগলো। সৌম্য ভেতরে এসে সোফার সাথে হেলান দিয়ে মেঝেতে বসলো, ডান পা উঁচু করে রেখে ডান হাঁটুর উপর মেলে রাখে। ইরা ধীরে ধীরে সৌম্যর পাশে বসে, মৃদুস্বরে ডাকে, সৌম্য। ইরার কণ্ঠে সৌম্য ঘাড় ঘুরিয়ে একবার ইরার দিকে তাকায়। সৌম্যর চোখ জোড়া টকটকে লাল। ইরা সৌম্যর চোখ দেখে ভয় পেল, ঢোক গিলল মেয়েটা। সে কিভাবে সান্ত্বনা দিবে, কি বলবে বুঝতে পারছে না। সৌম্য ডান হাত বাড়িয়ে ইরার হাত টেনে ইরাকে তার পাশ ঘেঁষে বসালো, এরপর ইরার কাঁধে মাথা রেখে চোখ বুজে নেয়। মিনিট দুই পর ভারী গলায় বলে, মায়ের কথা খুব মনে পড়ছে ইরাবতী। সৌম্যর অসহায়ত্বে ঘেরা কথা শুনে ইরা চোখ জোড়া ভরে ওঠে। সৌম্য আবারও বলে, আমাদের গ্রামে থেকে আমাদের জীবনের আজকেই প্রথম বাজার থেকে মাছ কিনেছে। এটুকু বলে সৌম্য আবারও থামলো। ইরা অবাক হলো সৌম্যর কথায়। মাছ ধরা আমার নেশা ছিল। মা বেঁচে থাকতে এমন কোনো দিন ছিল না যেদিন আমি বিলে নয়তো নদীতে মাছ মারতে চাইনি। মাঝে মাঝে ফিরতে রাত হলে, নয়তো পড়া ফাঁকি দিয়ে মাছ মেরে বাড়ি ফিরলে মা লাঠি নিয়ে আমার দিকে তেড়ে আসতো। বাবা এগিয়ে এসে মাকে আটকাতো, বলতো, আমার ছেলেকে মারার জন্য লাঠি ওঠানোর সাহস কোথায় পেয়েছো? ও মাছ ধরে এনেছে, একটু পরে ঠিকই তো মাছ কাটতে বসে যাবে। এখন ওকে মারছো কেন? কথাগুলো বলে সমু একটু হাসলো। বেশিক্ষণ স্থায়ী হলো না সেই হাসি, মিলিয়ে গেল। ঢোক গিলে বলে, কিন্তু মা মারা যাওয়ার পর আর মাছ মারার সময় পাইনি। তবু মাঝে মাঝে যেতাম পেটের দায়ে। রাত 12টার পর বাড়ি ফিরলেও মা আর আসতো না, লাঠি নিয়ে তাড়া করতে। বাবা আর খোঁজ নিত না। পরের টেবিলে না বসলে মা আগে কানের কাছে এসে কানের 12টা বাজিয়ে দিত। আমি রেগে বলতাম, তোর ঘ্যান ঘ্যান না করলে কি দিন যায় না? এমন কথা শুনে মা আমাকে আরও কয়েকটা ধমক দিত, কখনো কখনো কান টেনে দিত আচ্ছা মতো। অথচ কয়েকদিনের ব্যবধানে আমি একবারও পরের টেবিলে না বসলে মা এসে আর কানের কাছে খ্যান খ্যান করতো না, কোনো কথাই বলতো না। বোনও কত কেঁদেছে, কত ডেকেছে, আমি মাকে কত ডেকেছে, অথচ মা একটাবারও আমাদের একটুখানি দেখা দিতেও আসেনি, আজও আসেনি। সৌম্যর গলা বেঁধে আসে। ইরা চোখ জোড়া টলমল করে ওঠে, তার ভীষণ কান্না পাচ্ছে। সৌম্য কখনো তাকে নিজেকে একটুও প্রকাশ করেনি। ইরা জানে সৌম্য ভীষণ চাপা, কিন্তু আজ সৌম্যর এই ক্ষতগুলো শুনে তার বুক ভেঙে আসছে। সৌম্য নিজেকে সামলে ভাঙা গলায় বলে, তোমার জীবন আসার আগে আমার দুটো পৃথিবী ছিল, আমার মা আর বোনও, যাদের একজন চিরতর হারিয়ে গেছে। হঠাৎ তুই জীবনে এলে হারিয়ে যাওয়ার জন্য। তোর সাথে পরিচয় হওয়ার পর থেকে আমার বাঁচার পথগুলো আরও কঠিন হয়ে গিয়েছিল, কারণ আমি জানতাম তুই আমার না। জীবনের প্রতি বিতৃষ্ণা এসেছিল, কিন্তু আমাকে বাঁচতে হতো। আমার বোনের যে আমি ছাড়া কেউ ছিল না। এটুকু বলে সৌম্য ঢোক গিলল, এরপর বলে, মায়ের মতো করে তারা যেন কখনো কেউ হারিয়ে না যাস। ইরার চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে, নাক টেনে বলে, ছোট ফুপি অনেক ভালো ছিল, তাই না সৌম্য? সৌম্য ঢোক গিলে মলিন হেসে বলে, আমরা প্রতিশোধ নেওয়ার জন্য মুখিয়ে থাকি, আর মা মানুষকে ক্ষমা করার জন্য মুখিয়ে থাকতো। কিছু দূরে আসমানি নওমান দাঁড়িয়েছিল। সৌম্যর বলা কথাগুলো শুনে ভদ্রমহিলা কিছুক্ষণ পর পর শাড়ির আঁচলে চোখ মুছতে থাকে। তার ছোট বোন তো অনেক আগেই হারিয়ে গিয়েছে, অথচ এই ছেলে মেয়ে দুটো কতই না কষ্ট করেছে। এসব ভাবলেই আসমানি নওমানের দম বন্ধ লাগে। কষ্টটা তখন কয়েকশো গুণ বেড়ে যায় যখন মনে হয় এই ছেলে মেয়ে দুটোর বিতৃষ্ণায় ঘেরা জীবনটাকে নরক বানাতে তার স্বামী আরও কয়েক ধাপ এগিয়ে গিয়েছিল। আসমানি নওয়ান আর এখানে দাঁড়ালেন না, দ্রুত পায়ে তার ঘরে গিয়ে দরজা আটকে দেয়। এগিয়ে গিয়ে জানালার পাশে দাঁড়ায়, দুহাত গ্রিলে রেখে মাথা গ্রিলে ঠেকিয়ে চোখ বুজে নেয়। তাদের খুব সুন্দর একটা পরিবার ছিল। মা মারা যাওয়ার পর বাবা, বড় ভাইজান তাদের তিন বোনকে একটুও মায়ের অভাব বুঝতে দেয়নি। কত সুন্দর পরিবার ছিল তাদের। হঠাৎ একদিন জ্যোৎস্না পালিয়ে গেল, আর সেদিন থেকেই তাদের জীবন এলোমেলো হয়ে গেল। বাবা মারা গেল, ভাইজানের সাথে তাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেল। কতগুলো বছর এভাবে পার হয়ে গেল। হঠাৎ একদিন খোঁজ পেল তার ছোট বোনের এক মেয়ে আছে। সে ছুটে গেল মেয়েটার কাছে, গিয়ে খবর পেল ছোট বোন আরো অনেক বছর আগে দুনিয়ার মায়া ত্যাগ করে ওপারে চলে গিয়েছে। বোনের মেয়েকে ছেলের বউ করে আনলো, ভাবলো এবার হয়তো একটুখানি সুখ মিলবে, কিন্তু হলো না। সেখানেও শান্তি মিলল না। তার ঘরে বসে তারই স্বামী
ছেলে মেয়ে দুটোকে কতভাবে মারতে চাইলো। তার বোনের ছেলে মেয়ে বাঁচলেও কতগুলো নির্দোষ মানুষ ঝরে গেল। তার ভাই যেন আর রইল না। সবশেষে তার স্বামী নিজেও ওপারে চলে গেল। মাঝে 1 বছরে আকাশের বাবা কতবার অসুস্থ হয়েছে। সে কখনো কখনো এগিয়ে গিয়েছে, আবার কখনো এগিয়ে গিয়েও পিছিয়ে এসেছে। আবার কখনো চুপচাপ নিজেকে বেঁধে দাঁড়িয়ে থেকেছে। কিন্তু শেষবার অসুস্থ হয়ে একেবারে ওপারে চলে গেল। যদি সে বুঝতো আকাশের বাবা সেদিন মারা যাবে, তবে সে হয়তো আরও আগেভাগে এগিয়ে যেত। কিন্তু সে তো বুঝতে দেরি করে ফেলল। সে বুঝতে পেরে এগিয়ে গেলে সেই মৃত মানুষগুলোকেই বা কি জবাব দিত? তার স্বামী তাদের মেরেছে, আর সে তার স্বামীকে বারবার বাঁচিয়েছে। তার স্বামী তাদেরকে মেরেছে আর সে তার স্বামীকে বারবার বাঁচিয়েছে। এর চেয়ে এটাই ভালো হয়েছে সে না বুঝে দাঁড়িয়েছিল। একটু পর আবারও উঠে দাঁড়াবে ভেবে সে এগোয়নি। ভেবেছিল লোকটা আবারও কখনো তাকে ডাকবে। সে পাশে না বসলেও দূর থেকে একবার তার স্বামীকে দেখবে, একবার সেই ডাক শুনবে। কিন্তু এসব তো অন্যায় হয়ে যাচ্ছিল। এজন্য হয়তো আল্লাহ নিজেই লোকটিকে নিয়ে নিয়েছে। কথাগুলো ভাবতে ভাবতে আসমানি নওয়ানের বন্ধ চোখের পাতা বেয়ে টপটপ করে পানি গড়িয়ে পড়ে। সে আর শক্ত থাকতে পারে না। কতগুলো আপন মানুষ চোখের সামনে থেকে চিরদিনের জন্য হারিয়ে গিয়েছে। আজকাল তার ভীষণ ক্লান্ত লাগে। কেন যেন আর বাঁচতে ইচ্ছা করে না। মনে হয় তার ছেলে মেয়েদের তো গতি হয়েছে, এবার আল্লাহ তাকে ছুটি দিয়ে দিক। সন্ধ্যার পরপর ইরার মা ইরার 3 জন কাজিনকে নিয়ে সৌম্যদের গ্রামে এসেছে। ইরার কাজিন 2 জন মেয়ে, আরেকজন ছেলে, যার নাম ইহাব। সৌম্য আবারও বাজারে যাবে। সে জানতো না ইরার মায়েরা আসবে। হঠাৎ করে এসেছে। বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে উঠোনে আসে। পিছু পিছু ইরা আসলে সৌম্য দাঁড়িয়ে গিয়ে বলে, ভেতরে যা। কেন? সৌম্য উঠানে বসা সবার দিকে তাকালো। কাউকে নিয়ে তার সমস্যা নেই, কিন্তু ওই ইহাব ছেলেটাকে তার পছন্দ হচ্ছে না। আসার পর থেকে কয়েকশোবার যে ইরার পিছে ঘুরঘুর করেছে, আর ইরাও সায় দিয়েছে। সৌম্য বলতেও পারছে না, সইতেও পারছে না। কিন্তু এখানে ইরা থাকলে, ওই ছেলে পারলে ইরার কোলে উঠে বসবে। সৌম্য এবার না পেরে বলে, ইহাব ছেলেটাকে আমার ভালো লাগছে না, তুই ওর থেকে দূরে থাক। আমার রাগ উঠছে, মেহমান বলে অনেকবার কন্ট্রোল করেছে। ইরা বিস্ময়ের দৃষ্টিতে তাকায়। হঠাৎ ফিক করে হেসে বলে, আরে ও আমার নিজের ভাইয়ের চেয়েও আপন। তাছাড়া আমি ওর চেয়ে অনেক বড়। তুই কি পাগল? কি সব ভেবে বসে আছিস? সৌম্য বিরক্তি কণ্ঠে বলে। যা ভাবার ভাবছে, তুই ওর থেকে দূরে থাক। তখনই আসমানি নওয়ান এগিয়ে এসে বলে। সৌম্য মৃদুস্বরে বলে, আব্বা, তুমি এখনো যাও নাই? রাইট হয়ে যাইব তো। মৃদুস্বরে বলে। জি, যাচ্ছে। এরপর সৌম্য বাইরের দিকে যায়। আসমানি নওয়ান ইরার হাত ধরে ডান দিকে যায়, যেখানে সবাই বসে আছে। সৌম্য একটু পরপর পিছু ফিরে দেখছে। ইরাকে আবার ওই ছেলের দিকে যেতে দেখে রাগ হলো। সে বুঝতে পারছে ওরা ভাই বোন, ভাবে একে অপরকে, তবুও নিজের তো নয়। সৌম্যর হিসাব আকাশ ও ইরার কাজিন, কিন্তু ইরা আকাশের সাথে কত ডিস্টেন্স রাখে, আর ওই ছেলেটার সাথে 1 ইঞ্চিও ডিস্টেন্স রাখছে না, যেটা সে একদমই নিতে পারছে না। ইরা ঘাড় ঘুরিয়ে সৌম্যর অবস্থা দেখে একটু হাসলো। ভালোই লাগলো সৌম্যর এই কাজ। ওদিকে সৌম্য ঘাড় ঘুরে ইরা আর ইহাবের দিকে তাকিয়ে হাঁটতে গিয়ে সামনে আকাশের সাথে ধাক্কা খায়। সৌম্য দ্রুত সামনে ফিরলে আকাশকে দেখলো। আকাশ ভ্রু কুচকে বলে, বাড়িতে বউ রেখে যেতে ইচ্ছা করছে না। সৌম্য বিরক্ত চোখে তাকায়। কিছু একটা ভেবে বলে, বউ না বনু, বোনের জন্য চিন্তা হচ্ছে। এরার একটা ছেলে কাজিন এসছে, ও শুধু বন্যর দিকে নজর দিচ্ছে, তাই টেনশন হচ্ছিল আর কি। আকাশ সিরিয়াস হয়ে বলে। সিরিয়াসলি? সৌম্য মনে মনে হেসে উপর থেকে গম্ভীর গলায় বলে। আমার তো তাই মনে হলো। আকাশ সৌম্যকে পাশ কাটিয়ে দ্রুত উঠানের দিকে এগিয়ে গেল। সৌম্য প্রফুল্ল মনে এগিয়ে গেল বাজারের দিকে। সে তো থাপ্পড় মারতে পারছে না। আকাশ ভাইয়া ছেলেটাকে 2-1টা থাপ্পড় দিলে দিবে। সৌম্যর ভালো ছাড়া খারাপ লাগবে না। আকাশ উঠানে এসে আশেপাশে তাকিয়ে দেখলো সন্ধ্যা এখানে আছে কিনা। দেখতে না পেয়ে বুঝলো সন্ধ্যা বাড়ির ভিতরে। স্বস্তির নিঃশ্বাস ফেলে ইহাবের পাশে গিয়ে দাঁড়িয়ে গম্ভীর গলায় প্রশ্ন করে, নাম কি তোমার? ইহাব ফোনে মগ্ন ছিল। পাশে কারো কণ্ঠ পেয়ে আকাশের দিকে তাকিয়ে আকাশকে সালাম দেয়। অতঃপর তার নাম বলে। আকাশ সালামের উত্তর নেয়। ইহাবের পা থেকে মাথা পর্যন্ত দেখলো আকাশ। এই ছেলে তো তার চেয়ে অনেক ছোট, কিন্তু তার বউয়ের চেয়ে বড় মনে হচ্ছে। অতঃপর ইহাবের উদ্দেশ্যে বলে, ইহাব, তোমাকে আমার সুবিধা লাগছে না। কথাটা শুনে ইহাব থতমত খেয়ে তাকায়। আকাশের দৃষ্টি দেখে বেচারা দোনমনো করছিল। এখন আকাশের এই কথায় ছেলেটা 2 হাতে একবার শার্টের কলার টানে, আরেকবার শার্টের নিচ থেকে টানে। অতঃপর বলে, কেন ভাইয়া? আকাশ একটা চেয়ার টেনে বসে, ডান পা বা পায়ের উপর তুলে রাখে, ডান হাঁটু বরাবর সোজা করে রেখে বলে, গার্লফ্রেন্ড আছে? ইহাব ঢোক গিলল। এটা ইরা আপুর বড় কাজিন, ব্যাপারে এভাবে খোঁজ নিচ্ছে কেন ভাবনা রেখে মিনমিন করে বলে। নেই ভাইয়া। আকাশ সাথে সাথে বলে, তাহলে তো প্রবলেম। আকাশের কথা ইহাব চোখ বড় বড় করে তাকায়। গার্লফ্রেন্ড না থাকলে সবাই ভদ্র বলে, আর এদিকে তার গার্লফ্রেন্ড না থাকায় আকাশ এটাকে প্রবলেম বলছে। ইহাব এমন কথাই প্রথম শুনলো। আকাশ আবারও বলে,
তোমার পছন্দের মেয়ে আছে? ইহাব আবারও মিনমিন করে বলে। নেই ভাইয়া। আকাশ চেয়ারে সামান্য গা এলিয়ে দিয়ে বলে। আচ্ছা, দূরে থাকবে। ইহাব ভ্রু কুচকে বলে। কার থেকে দূরে থাকবো ভাইয়া? আকাশ রেগে তাকালে ইহাব মাথা চুলকে অবুঝ গলায় বলে। জি ভাইয়া, দূরে থাকবো। প্রায় 1 ঘন্টা পেরিয়েছে। আকাশ উঠানের একপাশে দাঁড়িয়ে ফোনে কথা বলছে খুব সিরিয়াস ভাবে। ইরা বাড়ির ভিতরে গিয়েছিল, মাত্র বেরিয়ে এসে দেখলো তার 2 জন কাজিন একপাশে দাঁড়িয়ে আছে। ইরা তাদের দিকে এগিয়ে এসে দাঁড়িয়ে পেছন থেকে ডাকতে গিয়ে থেমে যায় দুজনের কথোপকথনে। ইরা আপুর বরের গায়ের রংটা দেখেছিস? ইরা আপু ধবধবে ফর্সা, আর ইরা আপুর বর কত কালো। ইরা আপুর পাশে ওই ছেলেকে একটুও মানায় না। ইরা আপু অনেক বোকা, কত বড় লোক সুন্দর ছেলে ফেলে এই গ্রামের এই কালো ছেলেকে এসে বিয়ে করেছে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।